ভারত বারবার বলে যে বাংলাদেশ থেকে যেন কোনো ভারত বিরোধী কার্যক্রম না হয়, তাদের সেভেন সিস্টার বিরোধী, অথচ তারা তাদের রাজধানীতে বসে বাংলাদেশের বিরুদ্ধে সব রকম হুমকি সৃষ্টিকারী কাজগুলো করে যাচ্ছে। ভারতীয় একজন সাংবাদিক উৎপল কুমার, তিনি কিন্তু আরো ডেঞ্জারাস কথা বলছে, অতীতে ভারত বিরোধিতা করে কেউ বাঁচতে পারেনি, প্রধানমন্ত্রী তারেকও পারবে না। আরব আমিরাত করছে কি যে ইরানের বিরুদ্ধে তাদের সাথে আমাদের কোনো সংযোগ নেই, তাদের সাথে সব রকম বাণিজ্য। আসলে ইসরায়েল কিন্তু এইটাই চাইতেছিল যে আমেরিকা ইসরায়েল বলতেছে ইরানের বিরুদ্ধে আমরা আর্থিক অবরোধ বা আর্থিক চাপ বাড়াবো। তাহলে এই যে তুরস্কের ভূমিকা দেখেন, মানে দুই দিকে খেলতে যায়। একদিকে সে আজারবাইজানের তেল নিয়ে তার টার্মিনাল ইউজ করে ইসরায়েলে পৌঁছায় দেয়, ইসরায়েলের জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখে। এবং তুরস্কের মজার ব্যাপার কি জানেন, হয়েছে আমার বাংলাদেশে একটা গল্প আছে না, এক জাউরা টাইপের লোক বৃষ্টির দিনে রাস্তা দিয়ে হাইটা যেছিল, হঠাৎ স্লিপ খায় পইরা গেছে, পইরা গিয়ে কেউ দেখে নাই, আবার খারাপ গেছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, আমাদের তরফ থেকে এবং দর্শকদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। প্রথমে দর্শকদের কিছু কমেন্ট পড়ে আসে। আমাদের ইউটিউবে অনেক দর্শকই কমেন্ট করেছেন, কিন্তু আমাদের আজকে সময় হাতে একদমই নেই, এজন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, সব কমেন্ট পড়তে পারছি না বিধায়। এমডি রায়ান লিখছেন, আপনাকে আলোচনা অনেক সুন্দর হয়, ধন্যবাদ। নুরুল আফসাল লিখছেন, অপেক্ষায় ছিলাম আমার প্রিয় দুই ভাইয়ের জন্য, কথাগুলো শুনতে ভালো লাগে। আমি নুরুল আফসাল, চট্টগ্রামের বাসিন্দা, আপনাদের চ্যানেলের নিয়মিত শ্রোতা। ধন্যবাদ আপনাকে, আপনার পক্ষ থেকে চট্টগ্রাম চট্টলাবাসীদের আমরা সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। জুয়েল লিখছেন, উনিও আমাদের রেগুলার দর্শক ভিউয়ার্স। হায়দার এবং আতিক ভাইয়ের বিশ্লেষণ অসাধারণ, লন্ডন থেকে নিয়মিত দেখি আপনার অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকে, এবং লন্ডন প্রবাসী ভাই বোনদেরকেও আপনি এটা শেয়ার করে দিবেন। মিস্টার লাবলু লিখছেন, আসসালামু আলাইকুম, দোয়া ভালোবাসা অবিরাম, সাইপ্রাস প্রবাসী লাবলু। ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে আমাদের অনুষ্ঠানটা দেখেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ইব্রাহিম লিখছেন, আমি বাহরাইন থেকে দেখি, মোহাম্মদ ইব্রাহিম। ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্যে বাহরাইন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ নৌ ঘাঁটি রয়েছে সেখানে, নেভেলের, যেটা ইরানের নকশা চেঞ্জ করে দিচ্ছে ইতিমধ্যে। আপনার যদি যাওয়ার সুযোগ হয় দেখে এসেন একটাকে। আতিক ভাই, কি দিয়ে আজকে আমরা একটি শোক সংবাদ দিয়ে শুরু করব। আমরা বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করতে গেছেন এরকম লোকরা, মানে মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে এই কলকাতার নিউ মার্কেট এলাকার পাশে মির্জা গালিব স্ট্রিট আবার ফ্রি স্কুল স্ট্রিট, দুইটার সমন্বয়ের একটা জায়গায়, সেইখানে একটি আবাসিক হোটেলে আগুন লাগে এবং সেইখানে 9 বাংলাদেশি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। সেইখানে আরও বাংলাদেশি ছিল। প্রাথমিকভাবে এনডিটিভি জানিয়েছে যে এসি বিস্ফোরণের কারণে সেইখানে আগুনের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী এবং 1 জন শিশু। সেই শিশুটি কানের চিকিৎসা করাতে ভারতে গিয়েছিল। এবং অদ্ভুত ব্যাপার হলো, এটার ঠিক পাশেই হলো ফায়ার সার্ভিসের একটি গুরুত্বপূর্ণ দফতর, এবং এত কাছে আগুন, মানে পাশের বিল্ডিং আগুন লেগেছে ফায়ার সার্ভিস, এবং এর ফলে এখানে আগুন নিভাতে 2 ঘন্টা সময় লেগেছে। তো এইটা তো মানে একটু প্রশ্নবোধক বিষয় আর কি। তো আরও আহত আছে, তাদেরকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, এবং ওই ভবনে 60 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এসে। এবং ভবনটিতে প্রবেশপথ খুব ন্যারো ছিল। তো এগুলো নিয়ে তো নানান ধরনের কথা হয়। তার মধ্যে আপনার ভারতীয় পশ্চিমবঙ্গের একজন অগ্নিমিত্রা পাল, উনি ঘটনাস্থলে এসেছিলেন, উনি বলছেন যে এইসব আবাসিক হোটেলগুলো অবৈধ, এবং 100 দিনের মধ্যে এইসব অবৈধ হোটেল তারা উচ্ছেদের চেষ্টা করবেন। যাক, এই যখন তখন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও ভারতের পক্ষ থেকে সব অদ্ভুত কাজ কারবার আমরা লক্ষ্য করছি, এবং ভারত এগুলো কিন্তু কূটনৈতিক এবং নানাবিধ ঝামেলা পাকানোর চেষ্টা করছে। কারণ গত 17ই আগস্ট আমরা দেখেছি নয়াদিল্লির ভগবান বিরসা মুন্ডা ভবনে দিল্লিতে অবস্থানরত চাকমারা একটি সংবাদ সম্মেলন করে, এবং চাকমাদের কালো দিবস হিসেবে তারা সেটি উদযাপন করে। তো এদেরকে বাংলাদেশ সরকার কিভাবে এদের নাগরিকত্ব বিষয়টা দেখবে, দেশের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ, এবং ভারত আবার এগুলোকে শেল্টার দিচ্ছে, আবার বলছে তারা আমাদের বন্ধু,
আমরা সবসময় একটাই বলি যে ভারত বারবার বলে যে বাংলাদেশ থেকে যেন কোনো ভারত বিরোধী কার্যক্রম না হয়, তাদের সেভেন সিস্টার বিরোধী, অথচ তারা তাদের রাজধানীতে বসে বাংলাদেশের বিরুদ্ধে সব রকম হুমকি সৃষ্টিকারী কাজগুলো করে যাচ্ছে। তারা আমাদের কাছ থেকে যেটা চায় তার উল্টাটা তারা করতেছে। তাহলে আমরা কি করে তাদের বিশ্বাস? হ্যাঁ, তার শুধু তাই নয়, আপনার বিনা সিকরি একজন ভদ্রমহিলা, বাংলাদেশে ভারতের কূটনীতিক ছিল, পরবর্তীতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক দায়িত্ব ছিল, তিনি কিন্তু ভয়াবহ হুমকির সুরে কথা বলছেন, এবং এই বিনা সিকরিদের কথা কিন্তু খুব ভয়াবহ। তিনি বলছেন তারেকের ভারত সফরের জন্য হাতে সময় খুবই কম। তার মানে কি, আপনারা কি একটা অঘটন ঘটাচ্ছেন বাংলাদেশে? এবং আবার ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জসওয়াল, উনি বলছেন জঙ্গিবাদ প্রসঙ্গে তারা বাংলাদেশের সাথে একযোগে কাজ করবে। এবং ঠিক সেই সময় আমরা দেখতে পাই আমাদের পুলিশের একটা অংশ, তারা কিন্তু ভারতের সাথে আগে খুব ভালো সংযোগ ছিল, তারা আবার জঙ্গিবাদকে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠছে। জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশে জঙ্গিবাদ, ইসরায়েল দিল্লিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বাংলাদেশে জঙ্গিবাদ, এবং বাংলাদেশের সীমান্তে ভারতীয়রা কিন্তু ইসরায়েলি সব ড্রোন, ম্যাটেরিয়াল ইত্যাদি ইউজ করে। হ্যাঁ, তো ইসরায়েল আর ভারতের সম্মিলিত এই সংযোগে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু আরেকটা সংযোগ চলছে। তো এগুলো ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। এবং ভারতীয় একজন সাংবাদিক উৎপল কুমার, তিনি কিন্তু আরো ডেঞ্জারাস কথা বলছে। অতীতে ভারত বিরোধিতা করে কেউ বাঁচতে পারেনি, প্রধানমন্ত্রী তারেকও পারবে না। সরাসরি হুমকি, এবং এগুলো কিন্তু ভারতীয়রা নানান ফরম্যাটে ইচ্ছা করে দিচ্ছে, কিন্তু এগুলো সিগন্যাল। এবং ভারতের একজন সাবেক পররাষ্ট্র সচিব, নামটাই মুহূর্তে মনে পড়ছে না, উনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশের হাতে সময় খুব কম, হয়তো বাংলাদেশের সাথে তাদের ভারতীয়দের যোগাযোগই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলোকে আমরা কিভাবে নিব, এটা আমি এগুলা কিছু বলতে চাই না, বাংলাদেশ সরকারের বিষয়, এবং বাংলাদেশের সাধারণ মানুষও আছেন, তারা এগুলোকে কিভাবে নিবেন। এত কিছুর পরেও ভারতের এই প্রকাশ্য বাংলাদেশের বিরুদ্ধে নানান অপকর্ম, আবার তারা চায় বাংলাদেশ যেন তাদের পক্ষে থাকে। তার মানে কি, বাংলাদেশ কি তাদের একটি করদ রাজ্য? বাংলাদেশের মানুষ, যেই একদল লোক যারা সারাদিন ভারত স্বাধীনতার বন্ধু, তাদের বিবেচনার বিষয়টা তারা কি বিবেচনা করে সেইটা দেখা যাক। আর এরপরে যথারীতি তাদের আমরা আরেকটা বিষয় দিয়ে শুরু করি। আপনারা নিশ্চয়ই বাংলা সিনেমা দেখেছেন। বাংলা সিনেমায় দেখবেন এই ভিলেনের কিন্তু নায়ক আর ভিলেন যখন দেখা গেছে কঠিনভাবে নায়কের মায়ের খেতে থাকে, তখন এসে কয় আমি কিন্তু, বা নায়িকার মানে বেওয়াফা আর কি, প্রতারক প্রেমিকা, সেও কিন্তু যখন নায়কের হাতে ধরা খায় যায়, নায়ক যখন আরেকটা বিয়ে করে যায়, তো অনেক দেখে যে নায়কের অনেক পয়সা টয়সা আছে, কারণ তার তো গোল্ড ডিগার, বলে প্লিজ আমাকে আবার একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেবো। হ্যাঁ, ভিলেন কয় ঠিক আছে, যা হয়েছে আমরা কিন্তু আবার আগের মতো, অথবা চান্স পাইলেই কিন্তু সে আর পরবর্তীতে আবার একটা খুব মারে। ঠিক একই ঘটনা ঘটছে আপনি তুরস্কের ক্ষেত্রে, আরব আমিরাতের ক্ষেত্রে, এবং ফিফা, তিনটা জিনিস আমরা আনি। যে ফিফার সভাপতি যে জিয়ান্নি ইনফান্তিনো, আমরা গত বিশ্বকাপে দেখেছি তিনি ইসরায়েল এবং মার্কিনীদের প্রতি কতটা সহমর্মী, অথচ ইনি কিন্তু এপ্রিলে ফিফার কংগ্রেস চলাকালীন ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের যে সভাপতি জিব্রিল রামুব আর ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাসিম শেখ সুলেমান, এদেরকে দুইজনকে নিয়ে একসাথে ছবি তুলতে চাইছিলেন, কিন্তু তাদের কেউই সেই ছবি তুলতেও রাজি হয়নি। এখন উল্টা আরও আমরা দেখতেছি যে ইসরায়েলের যে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোশে জুয়ারে, তিনি কিন্তু এই ফিলিস্তিনি এই ফিফার যে কংগ্রেস, সেইখানে চিঠি দিয়েছেন, তারা এই জিয়ান্নির পক্ষে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। তো এই যে বিষয়গুলো খেয়াল করেন, আপনি যার পক্ষে খেলছিলেন আপনারই এমন সময় টাইট করেছে। অথচ এই লোক চাইছিল যে ফিলিস্তিন এবং ইসরায়েলের সাথে যেন একটা কমিউনিকেশন গড়ে তুলতে পারে ফুটবলের দিক দিয়ে। তো এইটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। তো তারপরে আপনি দেখেন যে আরব আমিরাতে গতকাল কে বা কারা মিসাইল হামলা চালিয়েছে, ব্যালিস্টিক মিসাইল। তো তারা সরাসরি এর জন্য ইরানকে দায়ী করেছে, এবং ইরান কিন্তু সরাসরি এটা প্রত্যাখ্যান করেছে। ইরান কিন্তু কখনো হামলা করে অস্বীকার করে না। তার মানে এটা যে ইসরায়েলের ফলস ফ্ল্যাগ হামলা। এবং আরব আমিরাত যদিও জানিয়েছে এগুলো জল সীমায় পড়েছে, কোনো কিছুতে আটক করেনি, এটা এনডিটিভিও জানিয়েছে। তো গত কয়েক মাস পরে প্রথমবারের মতো সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার যে সাইরেন বাজা দেশ জুড়ে, আরব আমিরাত সেটা বাজিয়েছিল ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। তো এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই ক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত করে। এ সময় তারা তাদের কাছে থাকা সরকারি চ্যানেলের মাধ্যমে সতর্কবার্তা হালনাগাদ
তথ্য জনগণকে জানিয়ে দেয়। তো এর আগে তাদের একটি জাহাজও ইরানিরা বলেছে যে আমরা হামলা করিনি, কিন্তু অবৈধভাবে একটি আরব আমিরাতের জাহাজ এদিকে যাওয়ার চেষ্টা করেছিল, আমরা এটাকে ধরে নিয়ে আসছি। এই কিন্তু আরব আমিরাত করছে কি যে ইরানের বিরুদ্ধে তাদের সাথে আমাদের কোনো সংযোগ নেই, বাণিজ্য, তাদের সাথে সব রকম বাণিজ্য। আসলে ইসরায়েল কিন্তু এইটাই চাইতেছিল যে আমেরিকা ইসরায়েল বলতেছে ইরানের বিরুদ্ধে আমরা আর্থিক অবরোধ বা আর্থিক চাপ বাড়াবো। তো আপনারা জানেন যে আরব আমিরাতের সাথে কিন্তু ইরানের একটা বিশাল বাণিজ্যের একটা তাদের কি বলে চেক পয়েন্ট আর কি, চোক পয়েন্ট। তো আরব আমিরাতের মাধ্যমে ইরানে 20-25% নানান ধরনের আমদানি রফতানির কাজ হয়। তো সেইটা এখন ইসরায়েলিরা এগুলো করে বন্ধ করে চাচ্ছে, কারণ মার্কিনিরাও এটাই চায়। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবসরপ্রাপ্ত একজন জেনারেল সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিট, ইনি বলেছেন যে ইরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার চেয়ে আমেরিকার এই সিদ্ধান্ত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ এটা তো বোঝাই যাচ্ছে যে এখন যে ইসরায়েলি আসলে এটা ফলস ফ্ল্যাগ আক্রমণ করেছে আর কি। তো এগুলো নিয়ে এরা আগাচ্ছে। আর এইদিকে আপনার তুরস্কে দেখবেন যে সিরিয়ার আল ধৌর শহরে একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি, যেটাকে তুরস্ক এটাকে বিমানবন্দর এবং তাদের সামরিক ঘাঁটি হিসেবে তৈরি করছিল। এই সময় হঠাৎ করে গতকাল 7-8 দফায় ইসরায়েলি বিমানগুলো থেকে এবং মিসাইল দিয়ে সেখানে হামলা করা হয়। তো এই হামলার লক্ষ্য কি? এই হামলার লক্ষ্য এবং আরেকটা মজার বিষয় হলো, যখন এই হামলা হয় তখন মার্কিন যে সিরিয়া এবং তুরস্ক বিষয়ক বিশেষ দূত টম বেরেক, ইনি বলেছেন এর প্রতিক্রিয়ায় কিন্তু তুরস্ক ইসরায়েলে পাল্টা হামলা করার চেষ্টা করছিল, আমরা তাদের বহুত বুঝিয়ে ঠেকিয়েছি। তাইলে এই যে তুরস্কের ভূমিকা দেখেন, মানে দুই দিকে খেলতে যায়। একদিকে সে আজারবাইজানের তেল নিয়ে তার টার্মিনাল ইউজ করে ইসরায়েলে পৌঁছায় দেয়, ইসরায়েলের জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখে, ইসরায়েলে নানান ধরনের সামরিক উপকরণ সরবরাহ করে, ইসরায়েলের সাথে নানান ধরনের বিজনেস করে, বিশেষ করে এই মুহূর্তে যুদ্ধকালীন সবসময় যে এই লোহা টোহা এগুলোর প্রয়োজন সামরিক যন্ত্রপাতি মেরামতের জন্য, এই সব সামগ্রী তুরস্কের মাধ্যমে তুরস্ক এক্সপোর্ট করে। এমনকি ইসরায়েলের পাইলটদের প্রশিক্ষণ দেয়, এমনকি সামরিক বাহিনীর বুট পর্যন্ত সরবরাহ করে। তো সেই তুর্কি আবার বলে আমরা ফিলিস্তিনের সাথে আছি, আবার বলে আমি সিরিয়ার সাথে। সে কি করে, কোন দিকে যাবে কিছু, এদিকে আবার সে সৌদি জোটে আছে। তো এখন এই যে, এবং তুরস্কের মজার ব্যাপার কি জানেন, হয়েছে আমার বাংলাদেশে একটা গল্প আছে না, এক জাউরা টাইপের লোক বৃষ্টির দিনে রাস্তা দিয়ে হাইটা যেছিল, হঠাৎ স্লিপ খেয়ে পইরা গেছে, পইরা গিয়ে কেউ দেখে নাই, আবার খারাপ গেছে। তো তুরস্কের অবস্থা এরকম, মানে ইসরায়েল তার যে সেই ঘাঁটিতে হামলা করে সব ধরনের অস্ত্র নষ্ট করে দিল, তারপরে বলতেছে কেউ দেখে নাই তো, কয় না আমি কিন্তু আমার কোনো ঘাঁটিতে হামলা করে নাই। অথচ এই ঘটনার ইরান নিন্দা জানিয়েছে, সিরিয়া নিন্দা জানিয়েছে, আমেরিকা নিন্দা জানিয়েছে এবং সৌদি আরবও নিন্দা জানিয়েছে। তো এখন দেখেন এই যে অবস্থাটা কোন জায়গায় গেছে, যে ইসরায়েল এখন তুরস্কের উপরও কিন্তু, মানে ইসরায়েল হলো সেই বাংলা সিনেমার ওই মানে বেওয়াফা নায়িকার মতো, সে আরেকজনের সাথেও প্রেম করবে, এর সাথে করবে, আবার কেউ প্লিজ আমার মাফ করে দেয়, আবার একটু পরে যখন দেখবো যে না একটু বিপাকে পড়ছে, আবার ওর উপরে ঝাঁপায় পড়ে। ঠিক ইসরায়েলের অবস্থাটা হলো এইরকম। তো এখন তুরস্ক কি করবে এটা তুরস্কের বিষয়, এবং এটা ভবিষ্যৎই বলে দিবে যে তুরস্ক আসলে এখানে মানে কতটুকু সুবিধাজনক অবস্থায় থাকবে বা নেক্সট। আর এদিকে ইরানের যে বাকের কালিবফ, ইরানের যে স্পিকার, উনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন তাদের যে শর্তগুলো, ওই যে 6টা শর্ত, ওগুলো মানে না মানলে কোনো ধরনের আপোষ হবে না। বরং ইরানের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে তারা কিন্তু আলোচনার জন্য, কূটনীতিতে ফিরে আসার জন্য মার্কিনীদের কয়েক সপ্তাহ, মানে এই কয়েক সপ্তাহ মানে আসলে 1 মাস হইতে পারে সর্বোচ্চ আমরা ধরে নিই। এরপরে কিন্তু ইরান বলছে যে আমরা আক্রমণাত্মক অবস্থানে চলে যাব। তাইলে ইরান চলে যাবে আক্রমণাত্মক অবস্থানে, কারণ এখন কিন্তু ইরানের ইরান শত্রুদের পুরো অবস্থান প্রত্যেকের, যে আমরা যেমন বস্তায় গ্যারাফি দিয়ে টেনে টেনে চাল দেখি কোন বস্তায় কি, ইরান সব শত্রুকে মেরে মেরে তাদের অবস্থান কিন্তু বুঝে ফেলেছে যে কার কতটুকু শক্তি আছে, মাজার জোর কতটুকু। কারণ আপনি মাজার জোর কতটুকু দেখতে চাইলে দেখবেন ট্রাম্প হঠাৎ করে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করতে চাচ্ছে। এখন যারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যারা কথাবার্তা বলেন এই বিষয়ে, তারা বলছেন যে ট্রাম্প উত্তর কোরিয়াকে প্রস্তাব দিবে যে সে যেন আর নতুন করে তার আইসিবিএমটা না বানায়, নতুন করে যেন আর ওই যে নিউকের ওয়ারহেড গুলা না বানায়। হ্যাঁ, এর বিনিময়ে সে উত্তর কোরিয়াকে অনেক ছাড় দিবে, ব্যবসায়িক ছাড়, এইটা সেটা। কিন্তু
হঠাৎ করে উত্তর কোরিয়া কেন? তো উত্তর কোরিয়াও যা চাইতে পারে আমেরিকার কাছে বিনিময়ে বলতে পারে যে ঠিক আছে, দক্ষিণ কোরিয়া থেকে তোমার সমস্ত ম্যাটেরিয়াল এবং বাহিনী সরায় সরানো। নিও। তার মানে আমেরিকা কিন্তু এখন নানাবিধ সমস্যার মুখে। একদিকে মধ্যপ্রাচ্য থেকে বা পশ্চিম এশিয়া থেকে তার সমস্ত ঘাঁটি এবং সেনারা উচ্ছেদ হয়ে গেছে, এখন আবার দক্ষিণ কোরিয়া থেকেও যদি উচ্ছেদ হয়ে যায় তাহলে তার অবস্থান কোন দিকে দাঁড়াবে? তো এরই মধ্যে তো এই যে দেখেন টার্কিশরা এবং অন্যরা যেই অবস্থানে পৌঁছেছে, এবং ইরানিরা ঠিক বলছে যে এই 1 মাস পরে আমরা কিন্তু তখন আক্রমণাত্মক, মানে আমরাই আক্রমণ করব তোমাদের। এবং এই যে দেখেন এখন কিন্তু খবর বেরোলো যে ন্যাটোর মহাসচিব মার্ক রুতে উনি কিন্তু বলেছেন যে ইটালির যে বিমান ঘাঁটিগুলো 500-র বেশি মার্কিন বিমান এখানে, ইসরায়েলি এবং মার্কিন বিমান ইটালির ঘাঁটিগুলো ইউজ করে 5000 বার ফ্লাই করেছে। হ্যাঁ, এবং আরেকটি ইউরোপীয় দেশ উনি নাম উল্লেখ করেননি, তারা ওই যে সাগরের নিচে যে ডিনামাইট বা বোমা এগুলো নিষ্ক্রিয় করার জন্য, মাইন নিষ্ক্রিয় করার জন্য তাদের জাহাজ পাঠিয়েছিল মার্কিনীদের হেল্প করার জন্য। তার মানে কি পুরো ইউরোপীয় শক্তি, ন্যাটোর শক্তি, ন্যাটো অফিসিয়ালি মার্ক রুতে যখন বললো তখন এটা অফিসিয়াল বক্তব্য, পুরো ন্যাটো, আমেরিকা, ইসরায়েল, ন্যাটো গোপনে ছিল এতদিন, এখন শেষে যখন দেখছে যে আমার কাজ কাম শেষ, এখন সে প্রকাশ করে দিচ্ছে। হ্যাঁ, কারণ ওদের তো আবার কিছুটা দায়বদ্ধতাও আছে, জনগণের কাছে বলতে হবে যে ঠিক আছে তুমি যখন করছো, তখন বললো যে আমরা তো বলছি শেষে, অপারেশন শেষে। তাইলে এই পুরো ইউরোপীয় এবং আমেরিকান শক্তি মিলে ইরানের বিরুদ্ধে লড়াই করে তারা পারেনি। তো ইরান কিন্তু এটা বুঝে ফেলেছে তাদের সামরিক শক্তির অবস্থা, এবং এই অবস্থায় আপনার ব্রিটেনও কিন্তু বেকায়দায় আছে, কারণ ব্রিটিশরা সেদিন অফিসিয়ালি বলছে যে রাশিয়ার তারা ক্ষেত্রে, রাশিয়ার হামলার ক্ষেত্রে তারা ইউক্রেনকে নানান ধরনের ড্রোন এবং অন্যান্য সহযোগিতা দিয়েছে। তো রাশিয়াও কিন্তু পাল্টা হুমকি দিয়েছে যে এখন থেকে ব্রিটেনকেও দেখে নেওয়া হবে। লন্ডনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত তিনি সংবাদ সম্মেলনে এগুলো বলেছেন। তো এইগুলা কিন্তু একটা নতুন মাত্রা নিয়ে এসেছে। তো এখন যুদ্ধ কিন্তু একটা সামনে আরো নিউ ফেজে প্রবেশ করবে, নতুন মাত্রায়, কারণ ওইটা ওইদিকে ইয়েমেনের দিকেও যুদ্ধ পারবে এবং সেইটাতে মিশরও জড়িয়ে পড়ার খুব যথেষ্ট সম্ভাবনা আছে। তো সৌদি আরবের যে জোট, মক্কা জোট, তারা মিশরকে এখন টানতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না, তারাও আসছে এক উভয় দাঙ্গায়। আবার এইদিকে দেখেন ইসরায়েলিরা যে বিশ্বব্যাপী অপকর্ম করে বেড়ায় তার প্রমাণ হলো গ্রিসে দাবানল ছড়িয়ে পড়েছে হঠাৎ, পরে গ্রিস পুলিশ একজন ইসরায়েলি পর্যটককে আটক করেছে যে এই আগুন লাগিয়ে দিয়েছে জঙ্গলে গিয়ে। তখন ইসরায়েলিরা দেখেন যেইখানে যায় সেইখানেই কিন্তু, যেই পাতে খায় ওই পাতেই কিন্তু তারা মল ত্যাগ করে। আর আরেকটা ইরানি মিডিয়া একটা ছবি বেরিয়েছে যে ইরানিরা মার্কিন 5000 সেনার জন্য একটি কবর তৈরি করেছে তেহরানের পাশের একটি গ্রামে। তো এখন দেখা যায়, এবং তারা আরো ঘোষণা করেছে যে এই পর্যন্ত তারা এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার 200-র বেশি যুদ্ধ বিমান এবং ওই যে দামি ড্রোন এগুলো ভূপাতিত করেছে। তো এটা কিন্তু একটা খুব স্মার্ট, এবং মার্কিনীরা স্বীকার করুক আর না করুক। এবং ইরানের যে বর্তমান রাহবার মোস্তাফা খামেনি, তার যে সামরিক উপদেষ্টা জেনারেল মোহসেন রেজাই, তিনি কিন্তু গতকাল একটা নতুন ধরনের হুমকি বিশ্বকে সতর্ক করার জন্য দিয়েছেন যে আমাদের সাথে যদি এই একই ধরনের আচরণ করা হয় আমরা কিন্তু এনটিপি থেকে বেরিয়ে যাব। তার মানে তখন কিন্তু আর ওই যে নন পারমাণবিক ওইটা তাদের উপর থাকবে না। তো এগুলো কিন্তু খুব মজার ব্যাপার। আর আরেকটা জিনিস আমরা দেখেছি যে রবার্তো কার্লোস, ব্রাজিলিয়ান প্লেয়ার, সংবাদ মাধ্যমে কিছু কিছু জায়গায় খবর বেরিয়েছে, সে স্প্যানিশ মরক্কান বংশোদ্ভূত সোহাইলা এল তাহিরি নামক এক নারীকে বিয়ে করেছে, এবং তিনিও ফুটবলের সাথে রিলেটেড, এবং সংবাদ বেরিয়েছে যে রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করে এই নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এটা একটা ফুটবলের জাস্ট চোখ নিউজ হিসেবে দিলাম। আরেকটা জিনিস আপনারা দেখবেন যে রোহিঙ্গা বিষয়ক হঠাৎ করেই মিয়ানমারের ওরা বাংলাদেশকে বললো যে তারা 3 লাখ সামথিং লোককে নিবে, অথচ বাংলাদেশে আসছে 12 লাখ প্লাস, এবং এগুলো বেড়ে এখন হয়তো 20 লাখের কাছাকাছি। তো এই ঘটনা 2 দিন যাবৎ কিন্তু চুপচাপ থাকলেও গতকাল বাংলাদেশ মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে বলেছে যে এইসব মিথ্যা তথ্য যেন তারা না ছড়ায়, এবং বাংলাদেশ কড়া প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশে তো জানেনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ, তীব্র প্রতিবাদ, আরো প্রতিবাদ, এগুলাই জানায়, কাজের কাজ কিছুই হয় না। তো এই ধরনের অবস্থার মাঝে ইরান কিন্তু স্বাভাবিকভাবেই বলতেছে তারা এই যুদ্ধের অবসান চায়, শান্তিপূর্ণ অবস্থান চায়। আর হরমুজ খুলে দেওয়ার মধ্যে এই যে দেখেন যে মার্কিনীরা যে, ওই যে আমি ওই দিন বলতেছিলাম যে ইউরোপিয়ান থিঙ্ক ট্যাঙ্ক বা ওদের কাজ হলো সত্য মিথ্যার মিশেল দিয়ে আপনাকে বিভ্রান্ত করা। যেইখানে হরমুজের দিনে 2টা জাহাজ চলে না, এখান দিয়ে বেরোতে পারে না, সেইখানে আমেরিকানরা নিউজ ছড়াই দিছে কি যে একটি ওই যে দুবাই
3টি তেল বোঝাই ট্যাঙ্কার তারা লোড করতেছে জুমাইরা ও রাস্তানুরা টার্মিনাল থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং আরেকটি দেশে এই জাহাজগুলো যাবে, প্রত্যেকটিতে 20 লাখ ব্যারেল। এবং বলতেছে আরামকো পুনরায় তেল সরবরাহ করার বিষয়ে বিশ্ববাজারে একটু দাম কমতে পারে, এইটা আবার তারা বলছে। কিন্তু আরামকোর কোনো গ্রুপ বা সাংবাদিকদের সাথে, রয়টার্সের সাথে কেউ এগুলো স্বীকার করেনি। তার মানে কি, এগুলো হলো তারা একটু বাড়ি দিয়ে দেখে, মানে এই যে সত্য মিথ্যার মিশেল নিউজ, যেখানে দুইটাই চলতে পারে না, সেইখানে তারা ওই এলাকা খুলে দিয়েছে এবং সেইখানে যাচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যে আপনার যে সামনে নির্বাচন, এই নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তা কিন্তু এখন অনেক নিম্নাংশে, মানে সেইটা এখন কিছুদিন আগেও চলতি মাসের শুরুতে 35 ছিল, সেইটা এখন 33। তবে বাকিরা যে তার বিরুদ্ধে, ব্যাপারটা কিন্তু এরকম না। বাকিরা হলো মানে বাকি যে 64% তারা হলো তার এই বিষয়ে যুদ্ধ এবং তেলের এই কূটনীতিতে অসন্তোষ প্রকাশ করেছেন। তার মানে মার্কিন জনগণের যারা আছে আমরা দেখেছি বারবার যে যতই করুক তাদের ইচ্ছে। হ্যাঁ, তো ট্রাম্প আবার এই মুহূর্তে যখন এই অবস্থা আবার বলতেছে, মানে তার যখন জনপ্রিয়তা নিম্নগামী, কয় না ইরানের সাথে আমি কোনো আলোচনা করতেছি। আবার কাতার বলতেছে যে হ্যাঁ আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, তাদের মেসেজ তাদের কাছে দিচ্ছি। তো আমাদের নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি একজন সাংবাদিক আবিদুর রহিম টিপু, বাংলাদেশ নিয়ে কাজ করতে, সে একটা সুন্দর স্ট্যাটাস দিয়েছে, এটা আমি বলতে চাই। তিনি বলেছেন আগে আমরা বাংলা সাহিত্যে পড়তাম গোলামের পুত গোলাম, হ্যাঁ, কিন্তু আমরা এখন দেখছি গোলামের ভাইও গোলাম, গোলামের ভাই মানে জিএম কাদের। খুব ভালো থাকবেন, ধন্যবাদ আতিক ভাই, খুব সুন্দর করে আজকে রসিকতার ছলে আসলে আপনি সত্যি কথাটা বলে দিলেন এবং আশা করি দর্শকরা সম্পূর্ণ বিষয়টি বুঝেছে। তারপরেও যদি আপনারা কোনো বিষয়, আজকে যে আলোচনা হলো, কোনো বিষয়ে যদি প্রশ্ন করতে চান আপনারা কমেন্টে দিয়ে রাখেন, আমরা কালকে অনুষ্ঠানে সেটা জবাবটা দিয়ে দেবো বা লিখিত আজকেই দিয়ে দিতে পারি। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখছেন, ভিডিওগুলো দেখছেন, সেটাও লিখে পাঠান। আন্তর্জাতিক যে কোনো বিষয়ে আপনারা যদি কিছু জানতে চান আমাদের ইমেল করতে পারেন বা কমেন্ট সেকশনে লিখতে পারেন, সেই বিষয়ে আমরা অনুষ্ঠান করব। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে বিদায় করছি, এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। আল্লাহ হাফেজ।